কোনো লাইভ কনসার্টে স্পিকারের একদম সামনে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতাটা একবার কল্পনা করা যাক। মানে বেস গিটারের তারে যখন জোরে একটা টান পড়ে কিংবা ধরুন ড্রামসে আঘাত করা হয়, তখন সেই আওয়াজ কিন্তু শুধু আমাদের কানের পর্দায় আটকে থাকে না। হ্যাঁ, একদমই তাই। আক্ষরিক অর্থেই বুকের খাঁচার ভেতরে একটা প্রবল ধাক্কা বা একটা কম্পন অনুভব করা যায়। ঠিক, মনে হয় যেন শব্দ তরঙ্গ শরীরের চামড়া ভেদ করে ভেতরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি প্রতিটি কোষের সাথে সরাসরি কথা বলছে। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই জায়গাটি থেকেই যাত্রা শুরু করব, মানে যেখানে বিজ্ঞান, কোয়ান্টাম ফিজিক্স আর মানুষের চেতনার এক অবিশ্বাস্য সংযোগ ঘটেছে। আর আজকে আমাদের সামনে যে দুটি সোর্স ম্যাটেরিয়াল রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত কৌতূহলোদ্দীপক। একটি হলো শব্দের দৃশ্যমান রূপ ও এর নিরাময় ক্ষমতা নিয়ে বিস্তারিত একটা গবেষণাপত্র। হ্যাঁ, আর অন্যটি হলো কোয়ান্টাম ফিজিক্সের আলোকে মানুষের চেতনার প্রভাব নিয়ে লেখা একটা থিসিস। তবে সোর্সগুলো ঘাঁটতে গিয়ে খুব অদ্ভুত একটা জিনিস চোখে পড়েছে আমার। ওই স্পিরিচুয়াল টেক্সটগুলোর রেফারেন্সের ব্যাপারটা, তাই তো? ঠিক ধরেছেন। এই গবেষণাপত্রগুলোতে কোয়ান্টাম ফিজিক্স বা বায়োলজির মতো নিরেট বিজ্ঞানের পাশাপাশি কোরআন বা বাইবেলের মতো বিভিন্ন আধ্যাত্মিক টেক্সট থেকে রেফারেন্স টানা হয়েছে। তো শুরুতেই এটা খুব স্পষ্টভাবে জানিয়ে রাখা প্রয়োজন যে আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ধর্মীয় বা আধ্যাত্মিক মতবাদের পক্ষ নেওয়া নয়। রাইট, আমরা কোনো কিছুর প্রচারও করছি না। একদম, বরং সোর্সগুলোতে এই দুই সম্পূর্ণ ভিন্ন জগতের মাঝখানে যে বৈজ্ঞানিক সেতুবন্ধন তৈরির চেষ্টা করা হয়েছে, আমরা তার সম্পূর্ণ বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ বিশ্লেষণ করব। মানে মূল লক্ষ্যটা হলো শব্দ, কম্পন এবং আমাদের চেতনা কিভাবে চারপাশের ভৌত জগৎকে প্রভাবিত করে তার পেছনের বিজ্ঞানটুকু বোঝার চেষ্টা করা। এবং এই দুটি ভিন্ন সোর্সের তথ্যগুলোকে যখন আমরা একসাথে মেলাবো, তখন আমাদের খুব পরিচিত একটা বিষয়, মানে যাকে আমরা শব্দ বলি, তার এমন একটা রূপ সামনে আসবে যা হয়তো আমাদের বাস্তবতাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে দেবে। কারণ আমরা সচরাচর শব্দকে শুধুমাত্র যোগাযোগের মাধ্যমে হিসেবেই দেখি, তাই না? হ্যাঁ, কিন্তু এর পেছনের ফিজিক্সটা অনেক বেশি গভীর। তাহলে সেই ফিজিক্স বা বিজ্ঞানের একেবারে প্রাথমিক জায়গাটা থেকেই শুরু করা যাক। আমরা সবাই জানি যে শব্দ হলো এক ধরনের মেকানিক্যাল ওয়েভ, যার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক থাকে। কিন্তু সোর্সগুলোতে সাধারণ ফিজিক্সের চেয়ে রেজোনেন্স বা অনুনাদ শব্দটির উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। এই রেজোনেন্স জিনিসটা আসলে কিভাবে কাজ করে? মহাবিশ্বের প্রতিটি বস্তুরই নিজস্ব একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা স্বাভাবিক কম্পাঙ্ক রয়েছে। সেটা একটা কাচের গ্লাস হতে পারে, একটা টেবিল হতে পারে, কিংবা ধরুন মানবদেহের কোনো নির্দিষ্ট অঙ্গ হতে পারে। আচ্ছা, প্রতিটি বস্তুই আণবিক স্তরে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কাঁপতে পছন্দ করে। তো রেজোনেন্স হলো এমন একটা অবস্থা যেখানে বাইরে থেকে আসা কোনো শব্দের ফ্রিকোয়েন্সি যদি ওই বস্তুর ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে পুরোপুরি মিলে যায়, তখন কি সেই বস্তুটিও ওই একই ফ্রিকোয়েন্সিতে কাঁপতে শুরু করে? হ্যাঁ, একদম তাই। আর এখানেই আসল ম্যাজিকটা ঘটে। ফ্রিকোয়েন্সি মিলে যাওয়ার কারণে ওই তরঙ্গের এনার্জি বা শক্তি লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। সোর্সে 2005 সালের বিখ্যাত মিথ বাস্টার্স টিভি অনুষ্ঠানের একটা পরীক্ষার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে জেমি ভেন্ডেরা নামের একজন রক গায়ক শুধু নিজের গলার আওয়াজ ব্যবহার করে আস্ত একটা ওয়াইন গ্লাস ভেঙে ফেলেছিলেন। আরে, এই গ্লাস ভাঙার পেছনের মেকানিজমটা আসলে কি? মানে গলা থেকে তোর হাতুড়ি বেরোচ্ছে না যে কাঁচ ভেঙে যাবে? গলা থেকে হাতুড়ি বের না হলেও বাতাসের অণুগুলোর একটা প্রবল ধাক্কা বা প্রেশার ওয়েভ কিন্তু তৈরি হচ্ছে। জেমি ভেন্ডেরা যেটা করেছিলেন, তিনি ওই নির্দিষ্ট ওয়াইন গ্লাসটির ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আগে মেপে নিয়েছিলেন। ও আচ্ছা, তারপর? তারপর তিনি ঠিক একই ফ্রিকোয়েন্সিতে একটানা গান গাইতে শুরু করেন। যেহেতু গায়কের গলার আওয়াজের ফ্রিকোয়েন্সি আর গ্লাসের ফ্রিকোয়েন্সি মিলে গিয়েছিল, তাই সেখানে তীব্র রেজোনেন্স তৈরি হয়। গ্লাসটি ওই শব্দের তরঙ্গের শক্তিটাকে শোষণ করতে শুরু করে। আর কম্পনের মাত্রা এত বেশি বেড়ে যায় যে গ্লাসের আণবিক গঠন সেই শক্তি আর ধরে রাখতে পারে না, তাই তো? একদম, ফলে গ্লাসটি চুরমার হয়ে যায়। এটা অনেকটা দোলনায় ধাক্কা দেওয়ার মতো মনে হচ্ছে। মানে কেউ দোলনায় দুলছে আর দোলনাটি যখন ঠিক পেছনের দিকে ফিরে আসছে, ঠিক সেই ফ্র্যাকশন অফ আ সেকেন্ডে দোলনার নিজস্ব গতির সাথে তাল মিলিয়ে যদি একটা ধাক্কা দেওয়া যায়, তাইলেই দোলনার উচ্চতা বহুগুণ বেড়ে যায়। ঠিক বলেছেন।
এখানেও ফ্রিকোয়েন্সি মিলে গিয়ে তরঙ্গের বিস্তার এমনভাবে বাড়ছে যে কাঁচের স্ট্রাকচার সেটা নিতে পারছে না। তবে ধ্বংস করা ছাড়াও এই রেজোনেন্সের চমৎকার একটা গঠনমূলক দিকও আছে সোর্সগুলোতে দেখলাম। ড্যান কার্লসেনের সনিক ব্লুম গবেষণার কথা বলছিলেন, তাই না? হ্যাঁ, ড্যান কার্লসন প্রমাণ করে দেখিয়েছেন যে 3000 থেকে 5000 হার্টজ ফ্রিকোয়েন্সির শব্দ গাছের বৃদ্ধি এবং উৎপাদনশীলতা একদম জাদুকরীভাবে বাড়িয়ে দেয়। এই ফ্রিকোয়েন্সিটা মূলত প্রকৃতিতে থাকা ঝিঝি পোকা বা বিভিন্ন পাখির ডাকের সমান। নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির শব্দ কিভাবে গাছের বৃদ্ধি ঘটাতে পারে, এর পেছনের বায়োলজিক্যাল মেকানিজমটা আসলে কি? মেকানিজমটা খুবই চমৎকার। গাছের পাতার গায়ে খুব ছোট ছোট ছিদ্র থাকে, যাদের স্টোমাটা বলা হয়। এই স্টোমাটার মাধ্যমেই গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং শিশির বা আর্দ্রতা গ্রহণ করে। আচ্ছা, ড্যান কার্লসনের গবেষণায় দেখা গেছে ওই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির শব্দ তরঙ্গ সরাসরি পাতার স্টোমাটার ওপর রেজোনেন্স তৈরি করে। ফলে এই ছিদ্রগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি চওড়া হয়ে যায়। দারুণ তো। তার মানে ঠিক এই সময় গাছকে যদি পুষ্টি বা সার দেওয়া হয়, তাহলে গাছ সাধারণ অবস্থার চেয়ে বহুগুণ বেশি পুষ্টি গ্রহণ করতে পারবে। একদম, এটা কোনো জাদুমন্ত্র নয়, এটা হলো শব্দের অ্যাকুস্টিক এনার্জি ব্যবহার করে কোষের মেকানিজমকে উদ্দীপ্ত করা। এ বিষয়টা সত্যিই ভাবিয়ে তোলে। গ্লাস ভেঙে যাওয়া বা গাছের স্টোমাটা খুলে যাওয়া, এগুলো প্রমাণ করে যে শব্দের একটা বিশাল ফিজিক্যাল বা বস্তুগত প্রভাব আছে। এখন শব্দ যদি আক্ষরিক অর্থেই বস্তুকে ধাক্কা দিতে পারে, আকার পরিবর্তন করতে পারে, তাহলে শব্দের কি নিজস্ব কোনো জ্যামিতিক আকার আছে? আমরা তো শব্দকে অদৃশ্য শক্তি হিসেবেই জানি। এই প্রশ্নটাই বিজ্ঞানীদের সাইম্যাটিক্স নামের সম্পূর্ণ নতুন একটা ফিল্ডের দিকে নিয়ে গেছে। সাইম্যাটিক্স হলো শব্দকে দৃশ্যমান করার বিজ্ঞান। শব্দকে দৃশ্যমান করা, সেটা কিভাবে সম্ভব? ব্যাপারটা হলো, শব্দ যখন তরল পদার্থ বা কোনো সূক্ষ্ম মেমব্রেনের উপর দিয়ে যায়, তখন সেটি নির্দিষ্ট কিছু 3D প্যাটার্ন বা নকশা তৈরি করে। ফিজিক্সের ভাষা এখানে স্ট্যান্ডিং ওয়েভস বা স্থির তরঙ্গ তৈরি হয়। আচ্ছা, তরঙ্গের কিছু জায়গায় তীব্রতা থাকে সর্বোচ্চ, আর কিছু জায়গায় একদম শূন্য, যেগুলোকে নোড বলা হয়, রাইট? ঠিক। আপনি যদি একটা পাত্রে পানি বা খুব মিহি বালি রেখে নিচ থেকে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির শব্দ দেন, দেখবেন বালিগুলো লাফিয়ে উঠে ঠিক ওই শূন্য জায়গাগুলোতে গিয়ে জমা হচ্ছে আর অসম্ভব সুন্দর সব জ্যামিতিক নকশা তৈরি করছে। ফ্রিকোয়েন্সি সামান্য একটু বদলে দিলেই পুরো নকশাটা ভেঙে গিয়ে নতুন একটা নকশা তৈরি হচ্ছে। অবিশ্বাস্য। তার মানে আমরা যদি আমাদের চারপাশে বয়ে চলা শব্দগুলোকে খালি চোখে দেখতে পেতাম, তাহলে হয়তো দেখতাম বাতাসে অসংখ্য জটিল জ্যামিতিক ববল বা বুদবুদ ভেসে বেড়াচ্ছে। হ্যাঁ, যার গায়ে চমৎকার সব নকশা আঁকা। সোর্সে যুক্তরাজ্যের গবেষক জন স্টুয়ার্ট রিড এবং তার সাইমাস্কোপ যন্ত্রের কথা বলা হয়েছে। এই যন্ত্রটি আসলে কি করে? সাইমাস্কোপ হলো এমন একটা যন্ত্র যা পানির সারফেসকে ব্যবহার করে শব্দের ওই জটিল 3D প্যাটার্নগুলোর 2D ক্রস সেকশন বা ছবি তুলে ধরে। অর্থাৎ একটা শব্দ পানির উপর পড়লে ঠিক কী ধরনের জ্যামিতিক আকার তৈরি করে সেটা স্ক্রিনে লাইভ দেখা যায়। ও আচ্ছা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী প্রফেসর ব্রায়ান জোসেফসন এই ল্যাব পরিদর্শন করার পর মন্তব্য করেছিলেন যে পদার্থবিজ্ঞানের ভবিষ্যতের জন্য এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তো এমন ধারণাও দিয়েছেন যে পানিতে শব্দের ফ্রিকোয়েন্সি ধরে রাখার বা বায়োলজিক্যাল সিগন্যাল মনে রাখার ক্ষমতা থাকতে পারে, তাই না? হ্যাঁ, মানে পানি হয়তো মেমোরি চিপের মতো কাজ করতে পারে। পানির স্মৃতিশক্তি আছে বা মেমোরি ধরে রাখতে পারে, এই ধারণাটা তো আমাদের প্রচলিত বিজ্ঞানের ধারণাকেই একরকম চ্যালেঞ্জ করে বসে। আর ঠিক এখানেই কিন্তু একটা বড় সংযোগ আমার চোখে পড়ছে। শরীরের জলের অংশের কথা বলছেন তো? একদম। মানবদেহের প্রায় 70% হলো পানি। সাইম্যাটিক্স যদি প্রমাণ করে যে শব্দ পানির ওপর এত নিখুঁত জ্যামিতিক প্রভাব ফেলে, তাহলে তো আমাদের শরীরের এই বিশাল জলীয় অংশের ওপর চারপাশের শব্দের প্রভাব মারাত্মক হওয়ার কথা। আর এই সংযোগটি হলো সাউন্ড থেরাপি বা শব্দ নিরাময় বিজ্ঞানের মূল ভিত্তি। হিলিং সাউন্ডস বইয়ের লেখক জোনাথন গোল্ডম্যানের তত্ত্ব অনুযায়ী আমাদের শরীরের প্রতিটি অঙ্গ, পেশি, অস্থিমজ্জা সব কিছুরই নিজস্ব স্বাভাবিক কম্পাঙ্ক আছে, মানে ওই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, সুস্থ থাকার অর্থ হল শরীরের প্রতিটি কোষ তার সঠিক ফ্রিকোয়েন্সিতে কাঁপছে। অসুস্থতা মানে হল কোনো প্যাথোজেন বা মানসিক চাপের কারণে শরীরের কোনো অংশের সেই নিজস্ব স্বাভাবিক কম্পাঙ্ক হারিয়ে ফেলা। মানে
বেশুরু হয়ে যাওয়া আর কি। এটাকে একটা বিশাল অর্কেস্ট্রা দল বা একটা গিটারের সাথে তুলনা করা যায়। গিটারের তারগুলো যখন সঠিক টেনশনে থাকে তখন খুব সুন্দর হারমোনি তৈরি হয়, কিন্তু কোনো কারণে একটা তার যদি ঢিলা হয়ে যায় বা আউট অফ টিউন হয়ে যায় তখন তো পুরো সুরটাই নষ্ট হয়ে যায়। খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। তো সাউন্ড থেরাপির কাজ কি? তাহলে বাইরে থেকে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির শব্দ প্রয়োগ করে ওই বেসুরো কোষগুলোকে আবার ঠিকঠাক টিউন করে দেওয়া। হ্যাঁ, ঠিক তাই। বাইরে থেকে সঠিক ফ্রিকোয়েন্সির শব্দ দিলে রেজোনেন্সের কারণে অসুস্থ কোষগুলো আবার তাদের পুরনো স্বাভাবিক ফ্রিকোয়েন্সিতে ফিরে যাওয়ার উদ্দীপনা পায়। ফরাসি চিকিৎসক অ্যালফ্রেড টমাটিস মানবদেহের ইন্দ্রিয় নিয়ে গবেষণা করে দেখিয়েছেন যে আমাদের ভেতরের কান শুধু শোনার কাজই করে না। তাহলে আর কি করে? এটি ভেগাস নার্ভের মাধ্যমে আমাদের হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ এবং পাকস্থলীর সাথে সরাসরি যুক্ত। কান পুরো স্নায়ুতন্ত্রের জন্য একটা চার্জিং স্টেশনের মতো কাজ করে, বুঝলেন? কিন্তু এই হিলিং বা নিরাময়ের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী টুল বা বাদ্যযন্ত্র কোনটি? বাইরে থেকে তো অনেক ধরনের মিউজিক বা সাউন্ড ফ্রিকোয়েন্সি দেওয়া যেতে পারে। সোর্সগুলোতে ফ্যাবিয়ান মামান নামের এক বিজ্ঞানীর একটা যুগান্তকারী পরীক্ষার কথা উল্লেখ করা হয়েছে। তিনি মানবদেহের সুস্থ কোষ এবং ক্যান্সার কোষের ওপর বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দের প্রভাব পর্যবেক্ষণ করেছিলেন। ফলাফল কি পেয়েছিলেন? অ্যাকুস্টিক ফ্রিকোয়েন্সি ক্যান্সার কোষের দুর্বল মেমব্রেন বা আবরণকে ভেঙে ফেলতে পারে, ঠিক যেমনটা জেমি ভেন্ড্রা গ্লাস ভেঙেছিলেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, অন্য যে কোনো বাদ্যযন্ত্রের চেয়ে মানুষের নিজস্ব কণ্ঠস্বর কোষের ওপর সবচেয়ে শক্তিশালী নিরাময় প্রভাব ফেলে। মানুষের নিজের কণ্ঠস্বর? কিন্তু কেন? একটা পারফেক্টলি টিউন করা মেশিনের শব্দের চেয়ে মানুষের গলা বেশি প্রভাব ফেলবে কেন? কারণ মানুষের কণ্ঠস্বরের মধ্যে শুধু মেকানিক্যাল ফ্রিকোয়েন্সি থাকে না, এর সাথে যুক্ত থাকে ইন্টেনশন বা উদ্দেশ্য, আর খুব জটিল কিছু হরমোনিক প্যাটার্ন থাকে যা যন্ত্র তৈরি করতে পারে না। আচ্ছা, বুঝতে পারছি। যখন কেউ নিজের গলা দিয়ে কোনো নির্দিষ্ট স্বর তৈরি করে, তখন সেই কম্পন সরাসরি তার মস্তিষ্কের গ্ল্যান্ডগুলোকে উদ্দীপ্ত করে, আর রক্ত সঞ্চালনের মাধ্যমে সেই ফ্রিকোয়েন্সি পুরো শরীরে ছড়িয়ে পড়ে। কোষের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে পুনরায় ব্যালেন্স করতে মানুষের গলার আওয়াজ সবচেয়ে বেশি কার্যকর। তার মানে আমরা শুধু সুর করে কথা বলি না, আমাদের সাধারণ কথা, আমাদের চিন্তারও একটা বড় প্রভাব থাকার কথা। কারণ কথা তো শুধু শব্দ নয়, এর পেছনে আমাদের আবেগ আর চিন্তাও কাজ করে। এই জায়গাটিতেই আমাদের দ্বিতীয় সোর্সটি আলোচনাকে সম্পূর্ণ অন্য মাত্রায় নিয়ে গেছে। হ্যাঁ, শাবান আসলামের ইম্পোর্টেড কনশিয়াসনেস বা আমদানিকৃত চেতনার তত্ত্বটার কথা বলছেন তো? ঠিক, এই তত্ত্বটা আমার কাছে বেশ জটিল মনে হয়েছে। সাধারণত আমরা জানি যে চেতনা বা কনশিয়াসনেস হলো আমাদের মস্তিষ্কের নিউরনের ফায়ার করার ফসল, কিন্তু এই থিসিস তো বলছে মস্তিষ্ক নাকি চেতনা তৈরিই করে না। হ্যাঁ, মানে বস্তুবাদী বিজ্ঞান বা মেটেরিয়ালিস্টিক সায়েন্স মনে করে ব্রেন হলো একটা ফ্যাক্টরি যা চেতনা উৎপাদন করে, কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের 0 পয়েন্ট ফিল্ডের ধারণার ওপর ভিত্তি করে তৈরি এই থিসিস বলছে ভিন্ন কথা। 0 পয়েন্ট ফিল্ড জিনিসটা একটু বুঝিয়ে বলবেন কি? 0 পয়েন্ট ফিল্ড হলো মহাবিশ্বের একেবারে ফান্ডামেন্টাল এনার্জি ফিল্ড, যেখানে সমস্ত ইনফরমেশন বা তথ্য তরঙ্গের আকারে অবস্থান করে। ইম্পোর্টেড কনশিয়াসনেস তত্ত্ব অনুযায়ী চেতনা কোনো ফ্যাক্টরির প্রোডাক্ট নয়, বরং এটি একটি অসীম এনার্জি ফিল্ড। তাহলে আমাদের ব্রেন আসলে কি করছে এখানে? আমাদের মস্তিষ্ক, বিশেষ করে মস্তিষ্কের ভেতরের মাইক্রোটিউবিউলগুলো এবং আমাদের হৃৎপিণ্ড অনেকটা রেডিও রিসিভার বা অ্যান্টেনার মতো কাজ করে। এরা ওই মহাজাগতিক ফিল্ড থেকে চেতনার সিগন্যালকে রিসিভ করে বা আমদানি করে। ও আচ্ছা, অর্থাৎ আমরা যে রেডিওতে গান শুনি, রেডিও নিজে কিন্তু গানটা তৈরি করছে না, সে শুধু বাতাসে ভেসে থাকা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিকে ক্যাচ করছে। ব্রেনও ঠিক একইভাবে কাজ করছে। একদম ঠিক উপমা দিয়েছেন। তাহলে এর অর্থ দাঁড়ায় আমাদের প্রতিটি আবেগ, প্রতিটি উচ্চারিত সাধারণ কথারও একটা সুনির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে যা ওই বিশাল কোয়ান্টাম ফিল্ডে ব্রডকাস্ট হচ্ছে বা অনুরণিত হচ্ছে। ঠিক ধরেছেন। আর এই কথার ফ্রিকোয়েন্সি কতটা শক্তিশালী হতে পারে তা বোঝাতে সোর্সে সোলোমান দ্বীপপুঞ্জের একটা উপকথার উল্লেখ আছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওই আদিবাসীরা যখন দেখে যে বিশাল শিকড়ওয়ালা কোনো গাছ তারা কুড়াল দিয়ে কাটতে পারছে না, তখন তারা একটা অদ্ভুত কাজ করে। কি করে তারা? গ্রামের লোকেরা গাছের চারপাশে জড়ো হয়ে
টানা 40 দিন ধরে গাছের দিকে তাকিয়ে সমস্বরে চিৎকার করে এবং খুব নেতিবাচক কথা বলে বা গালি দেয়। অবিশ্বাস্য হলেও সত্যি, নেগেটিভ ফ্রিকোয়েন্সি সেই প্রবল আঘাতে গাছটি তার প্রাণশক্তি হারিয়ে ফেলে এবং ভেতর থেকে শুকিয়ে মারা যায়। এই গল্পটা শুনতে যতটা ইন্টারেস্টিং, ততটাই কিন্তু অবৈজ্ঞানিক বা লোককথা মনে হয় আমার কাছে। শুধু মুখের কথা একটা বিশাল গাছ মরে যাবে, এর পেছনের ফিজিক্সটা কি? এটা লোককথা মনে হলেও এর পেছনের বৈজ্ঞানিক মেকানিজমটা জাপানি গবেষক ডক্টর মাসারু ইমোটোর ওয়াটার ক্রিস্টাল বা পানির স্ফটিক পরীক্ষাতে খুব সুন্দরভাবে ধরা পড়েছে। আচ্ছা, তিনি কি পরীক্ষা করেছিলেন? জমিয়ে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপে তার স্ফটিকের ছবি তোলেন। তিনি প্রমাণ করেন যে মানুষের আবেগ এবং কথা পানির আণবিক গঠনকে সরাসরি পরিবর্তন করে দেয়। তার মানে ভালো কথা বললে একরকম গঠন আর খারাপ কথায় আরেক রকম। ঠিক তাই, যখন পানিকে ভালোবাসা বা কৃতজ্ঞতা বলা হয়, তখন সেই পানির স্ফটিকগুলো অসাধারণ সুন্দর জ্যামিতিক এবং হেক্সাগোনাল আকার ধারণ করে। অন্যদিকে যখন পানিকে গালি দেওয়া হয়, তখন সেই পানির আণবিক গঠন সম্পূর্ণ বিশৃঙ্খল হয়ে যায় এবং স্ফটিকগুলো ভেঙে বিকৃত রূপ ধারণ করে। যেহেতু গাছের ভেতরের একটা বড় অংশই পানি, তাই ক্রমাগত নেতিবাচক কথার ফ্রিকোয়েন্সি ওই গাছের ভেতরের পানির কোষীয় গঠন ভেঙে ফেলে, যার ফলে গাছটা মারা যায়। এবং যেহেতু আমাদের মানবদেহেরও প্রায় পুরোটাই পানি, তাই এই একই মেকানিজম তো আমাদের শরীরেও কাজ করার কথা। অবশ্যই, রেবেকা মেরিনা নামের এক গবেষক ঠিক এই বিষয়টাই মানুষের রক্তের উপর পরীক্ষা করে দেখেছেন। মানুষের আবেগের সাথে সাথে রক্তের কোষের কী পরিবর্তন হয় তা তিনি পর্যবেক্ষণ করেন। রক্তকণিকায় কোনো পরিবর্তন দেখা যায় কি? হ্যাঁ, তিনি দেখেন মানুষ যখন অসুস্থ বোধ করে বা খুব বিষণ্ণ অবস্থায় থাকে, তখন রক্তের লোহিত রক্তকণিকাগুলো একসাথে জমাট বেঁধে যায়, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় রুলেক্স ফর্মেশন বলে। এই অবস্থায় রক্ত ঠিকমতো অক্সিজেন সাপ্লাই দিতে পারে না। হ্যাঁ, এমনকি কান্নার জলের মতো আকারও ধারণ করে কোষগুলো, তাই না? সোর্সে তো এমনটাই বলা আছে। একদম ঠিক। কিন্তু যখন মানুষ ভালোবাসা অনুভব করে, ইতিবাচক চিন্তায় থাকে বা গভীর প্রার্থনায় মগ্ন হয়, তখন রক্তকণিকাগুলো জমাট বাঁধা অবস্থা থেকে মুক্ত হয়ে অত্যন্ত সুন্দরভাবে সারিবদ্ধ হয়। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এই সময় রক্তরসের ভেতরে এক ধরনের স্ফুলিঙ্গ বা আলোর মতো ঝিলিক দেখা যায়। একটু দাঁড়ান, আমি এখানে একটু সংশয় প্রকাশ করতে চাই, মানে একটু পুশব্যাক দিতে চাই আর কি। দেখুন, ইতিবাচক চিন্তা, প্রার্থনা বা ভালো কথা আমাদের মনস্তাত্ত্বিকভাবে প্রশান্তি দেয়, স্ট্রেস হরমোন কমায়, এটা তো খুব সহজেই মানা যায়। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু সোর্সে তো দাবি করা হচ্ছে এই চিন্তা বা আবেগ কোয়ান্টাম লেভেলে বা 0 পয়েন্ট ফিল্ডকে গিয়ে বাইরের বস্তুগত পরিবর্তন আনছে। মানে একটা ল্যাবরেটরিতে ইলেকট্রনকে অবজার্ভ করার সাথে পজিটিভ চিন্তা দিয়ে রোগ সারিয়ে তোলা, এই দুইয়ের মাঝে তো একটা বিশাল গ্যাপ আছে। এটা কি একটু বেশি সায়েন্স ফিকশন হয়ে যাচ্ছে না? আপনার এই চ্যালেঞ্জটা খুবই যৌক্তিক। ল্যাবের সাব অ্যাটমিক পার্টিকেল থেকে সরাসরি বায়োলজিতে লাফ দেওয়াটা স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে। কিন্তু কোয়ান্টাম বায়োলজি নামের যে নতুন শাখাটি তৈরি হয়েছে, সেটি ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজছে। আচ্ছা, সোর্সগুলোতে হার্ট ম্যাথ ইনস্টিটিউটের গবেষণার কথা বলা হয়েছে। এই গবেষণা দেখিয়েছে যে মানুষের হৃৎপিণ্ড শুধুমাত্র রক্ত পাম্প করার যন্ত্র নয়, এটি মানবদেহের সবচেয়ে বড় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। ব্রেনের শো বড়? হ্যাঁ, হৃৎপিণ্ডের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মস্তিষ্কের তৈরি করা ফিল্ডের চেয়ে প্রায় 60 গুণ বেশি শক্তিশালী। আর এই ফিল্ডটি আমাদের শরীর থেকে কয়েক ফুট দূর পর্যন্ত বিস্তৃত থাকে। যখন আমরা গ্রেটিটিউড বা ভালোবাসার মতো উচ্চ কম্পাঙ্কের আবেগ অনুভব করি, তখন আমাদের হার্ট একটি খুব সুশৃঙ্খল বা কোহেরেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে। তার মানে আমাদের হার্ট আসলে একটা পাওয়ারফুল ব্রডকাস্টিং স্টেশনের মতো কাজ করছে, যা ক্রমাগত আমাদের আবেগের ফ্রিকোয়েন্সিকে চারপাশের পরিবেশে ছড়িয়ে দিচ্ছে। কিন্তু ডাবল স্লিট এক্সপেরিমেন্টের সাথে এর সম্পর্ক কি? কোয়ান্টাম ফিজিক্সের বিখ্যাত ডাবল স্লিট পরীক্ষা আমাদের দেখিয়েছে যে সাব অ্যাটমিক স্তরে কণাগুলো তরঙ্গ আকারে থাকে, কিন্তু যখনই কোনো অবজারভার বা পর্যবেক্ষক সেটি পর্যবেক্ষণ করে, তখন সেই তরঙ্গের ওয়েভ ফাংশন কোল্যাপস করে এবং সেটি নির্দিষ্ট বস্তুতে পরিণত হয়, যাকে অবজারভার এফেক্ট বলা হয়। ঠিক। তো সোর্সগুলোর মূল দাবি হল, মহাবিশ্বের কোয়ান্টাম ফিল্ডে সবকিছুই সম্ভাবনা বা ওয়েভ হিসেবে ভাসছে।
আমাদের ব্রেন এবং হার্ট যখন সেই তীব্র এবং ফোকাসড ফ্রিকোয়েন্সি তৈরি করে তখন সেই ফ্রিকোয়েন্সি ওই 0 পয়েন্ট ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করে। মানে আমাদের চেতনা নিজেই এখানে পর্যবেক্ষক বা অবজারভারের ভূমিকা পালন করে, যা ওই কোয়ান্টাম সম্ভাবনাকে বাস্তবতায় রূপান্তরিত করার ক্ষেত্রে প্রভাব ফেলে। একদম ঠিক ধরেছেন। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে আমাদের এই পুরো জগৎ, আপনি, আমি, আমাদের চারপাশের সমস্ত বস্তু, সব কিছুই আসলে একটা বিশাল ফ্রিকোয়েন্সি বা কম্পনের জাল দিয়ে একে অপরের সাথে যুক্ত। আমাদের উচ্চারিত প্রতিটি শব্দ, এমনকি আমাদের প্রতিটি নীরব চিন্তারও একটা বাস্তব ফিজিক্যাল অস্তিত্ব আছে, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওজন আছে। হ্যাঁ, আর সেটার প্রভাবও কিন্তু সুদূর প্রসারী। আমরা যখন রেগে গিয়ে চিৎকার করি বা নেতিবাচক কথা বলি, তখন তা শুধু একটা মনস্তাত্ত্বিক বিষয় থাকে না, বরং সেই নেতিবাচক ফ্রিকোয়েন্সিগুলো আক্ষরিক অর্থেই আমাদের নিজের শরীরের কোষগুলোকে, রক্তের গঠনকে বিপর্যস্ত করে। এবং যেহেতু হার্টের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড শরীর থেকে বাইরেও বিস্তৃত থাকে, তাই আমাদের সেই নেতিবাচক এনার্জি আমাদের প্রিয়জনদের কোষীয় গঠনকেও মারাত্মকভাবে আঘাত করতে পারে। সোলোমন দ্বীপপুঞ্জের সেই গাছের উপকথার মতো, রাগের চিৎকার আক্ষরিক অর্থে অপর মানুষের জীবনী শক্তিকে ধীরে ধীরে ধ্বংস করে দিতে পারে। ঠিক উল্টো দিকটাও কিন্তু একইভাবে সত্য। সুন্দর কথা, সহানুভূতিশীল ফ্রিকোয়েন্সি এবং ইতিবাচক চিন্তা মানুষের শরীরের ওই জমাট বাঁধা রক্তকণিকাগুলোকে মুক্ত করতে পারে। আমাদের চিন্তা এবং কণ্ঠস্বর আমাদের নিজেদের এবং চারপাশের জগৎকে হিলিং করার বা নিরাময় করার এক অদ্ভুত ক্ষমতা রাখে। একদম তাই। এই সম্পূর্ণ আলোচনা আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপলব্ধির সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা প্রতিদিন নিজেদের সাথে এবং অন্যদের সাথে যে ভাষায় কথা বলি, যে ধরনের চিন্তা লালন করি, তা শুধু হাওয়ায় মিলিয়ে যায় না। বিজ্ঞান আমাদের দেখাচ্ছে সেগুলো আক্ষরিক অর্থেই আমাদের চারপাশের বাস্তবতাকে এবং আমাদের বায়োলজিকে নির্মাণ করছে বা ধ্বংস করছে। ঠিক। এই পর্যায়ে এসে একটা সম্পূর্ণ নতুন এবং গভীর চিন্তা সামনে চলে আসে। একটু ভাবলে অবাক হতে হয়, আধুনিক বিজ্ঞানের এই কোয়ান্টাম বায়োলজি আর সাউন্ড থেরাপির গবেষণাগুলো যদি আরও এগোয়, তবে কি এমন কোনো দিন আসবে যেদিন চিকিৎসার মূল ভিত্তি আর কোনো রাসায়নিক ওষুধ হবে না? হয়তো চিকিৎসকরা প্রেসক্রিপশনে কোনো ট্যাবলেটের নাম না লিখে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে বলবেন, অথবা সম্মিলিত চিন্তার শক্তির থেরাপি দেবেন। আর একটা শেষ প্রশ্ন আমাদের ভাবিয়ে তোলে, আমাদের মাথার ভেতরে যে চিন্তাগুলোকে আমরা সম্পূর্ণ নীরব এবং একান্ত ব্যক্তিগত বলে মনে করি, সেগুলো কি সত্যিই নীরব? নাকি আমাদের প্রতিটি নীরব চিন্তা আমাদের হার্টের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে প্রতিনিয়ত মহাবিশ্বের বিশাল কোয়ান্টাম ক্যানভাসে সম্প্রচারিত হচ্ছে? হয়তো আমাদের সেই অজানা, অব্যক্ত ফ্রিকোয়েন্সিগুলোই কোথাও না কোথাও কোনো না কোনো বাস্তবতাকে রূপ দিয়ে চলেছে প্রতি মুহূর্তে। এই ভাবনাটিই হয়তো মহাবিশ্বে আমাদের অস্তিত্ব এবং আমাদের চিন্তার ক্ষমতাকে সম্পূর্ণ নতুন এক আলোয় দেখতে বাধ্য করে।